হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা খুবই অসাধারণ মিস্টেরিয়াস হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে পেট সেমাটারি। আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2019 সালে এবং এ পর্যন্ত এই সিনেমার দুটো পার্ট এসেছে। এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি সিনেমাটার কাহিনী অত বেশি যে ভয়ঙ্কর, অত বেশি যে মনে করো যে টুইস্টে ভরা এরকম কিছু নয়, তবে তারপরেও তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এই সিনেমাটা নির্মিত হয়েছিল হলিউডে এবং এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছিল 210 কোটি টাকা এবং বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছিল 1130 কোটি টাকা, মানে প্রায় 6 গুণ টাকা বেশি ইনকাম করেছিল। তো বুঝতেই পারছো সিনেমাটি শুধুমাত্র আমার নয়, আর অনেকেরই ভালো লেগেছিল। এবং একটা মজার তথ্য দেই, এর আগে যে আমরা ইট সিনেমা দেখেছিলাম, সেই ইট সিনেমার পরিচালকই কিন্তু এই সিনেমাটি তৈরি করেছেন। এবং নর্মালি একটা সিনেমাতে দেখা যায় নায়ক নায়িকা কোনোভাবে বেঁচে যায়, বাট এটা এমন একটা সিনেমা তৈরি করেছে যাক আমি আগে না বললাম, তুমি নিজেই দেখে নিও। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, তোমাদের বিজ্ঞাপনটা স্কিপ করতে হবে। যে কোম্পানির বিজ্ঞাপন আসুক না কেন, সেটা যে কোনো কোম্পানির হতে পারে, তোমরা জাস্ট বিজ্ঞাপনটা স্কিপ করবে, কোনো ধরনের বিজ্ঞাপন দেখার দরকার নেই, জাস্ট স্কিপ করো। আমি ডিসক্রিপশনে ডুরেশন দিয়ে দিচ্ছি, ডুরেশনে ক্লিক করো, ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। আর যারা বিজ্ঞাপনে অভিযোগ করো তাদেরকে আমি বলবো, তুমি হয়তো এই স্কিপ করার সিস্টেমটা এখনো রপ্ত করতে পারোনি, জাস্ট ডিসক্রিপশনের ওখানে যাও, দেখো একটা ডুরেশন লেখা রয়েছে স্টার্ট ফ্রম হেয়ার, ওইখানের ওই ডুরেশনে ক্লিক করলে অটোমেটিক্যালি তোমার ভিডিও যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে চলে যাবে। প্লাস তোমরা যারা ভলেন্টিয়ারি করতে চাও তারা কিন্তু কমেন্টেও যদি ওই ডুরেশনটা লিখে দাও, তোমার ওই কমেন্টের ডুরেশনে ক্লিক করো, তারা কিন্তু মূল ভিডিওতে চলে যেতে পারবে। তো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি আর তোমরা চলে যাও সবাই মূল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা সিনেমার গল্পে চলে আসলাম। তো এই সিনেমার শুরুতে আমরা একটা গাড়িতে একটা ডক্টর যার নাম হচ্ছে লুইস এবং তার ফ্যামিলিকে দেখতে পাই। তো লুইসের পরিবারে রয়েছে তার স্ত্রী রিচেল এবং তার 2 সন্তান এলি এবং জন। তো এলির একটা পোষা বিড়াল রয়েছে যার নাম হচ্ছে চার্লস, খুবই আনকমন একটা নাম, বিড়ালের নাম চার্লস দিয়েছে। তো যাই হোক, ওরা বোস্টনের আগে একটা বড় শহরে থাকতো, কিন্তু ওর বাবার বদলি হওয়ার কারণে ওরা এই ছোট্ট টাউনে চলে এসেছে, যেটার নাম হচ্ছে লোডলো। আর এই জায়গাটা খুবই মনে করো নির্জন টাইপের, মানুষজন অনেক কম। আর আমেরিকার ব্যাপারটা বলতে হচ্ছে, ওদের দেশ এত বড়, মানে পৃথিবীর 4 নম্বর সবচেয়ে বড় দেশ, কিন্তু মানুষজন অনেক কম আর কি। এজন্য প্রচুর ওদের এরকম নির্জন জায়গা থাকে বা একেবারে ঘনবসতি কম জায়গা থাকে, আর এই জন্য ক্রাইম রেট বা ভৌতিক জিনিসও বেশি হয়ে থাকে। তো যাই হোক, ওরা টাউন থেকে যখন নতুন এই গ্রাম্য টাইপ বাড়িতে আসে, তখন এলি মানে ওই মেয়ে বাচ্চাটার খুব ভালো লাগে বাড়ি দেখে এবং সে খুশি হয়ে যায়। আর লয়েস চলে যায় তার নতুন কর্মস্থলে। আর এদিকে রিচেল আর এলি বাড়ির বাইরে এসে দেখে কিছু বাচ্চা ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের এনিমেলের মাস্ক পরে একটা মৃত কুকুর কিনে জঙ্গলের ভেতর যাচ্ছে। আর তখন এলি লক্ষ্য করে যে একটা বৃদ্ধ প্রতিবেশী জানালা দিয়ে ওর দিকে এক নজরে তাকিয়ে রয়েছে, তবে এটাকে ও ইগনোর করে। তো যাই হোক, এই ঘটনার পরে রিচেল এলিকে নিয়ে ঘরে চলে আসে, কিন্তু ছোট্ট এলির মনে জঙ্গল নিয়ে অনেক কৌতূহল জাগে, যে ওরা ওই মৃত কুকুর নিয়ে কই গেল বা ওই লোকটা আমার দিকে ভেবে তাকিয়ে রইলো কেন। তো এই জিনিসটা ফিগার আউট করার জন্য এলি করে মা রিচেলের চোখ ফাঁকি দিয়ে জঙ্গলের ভেতরে চলে যায় এবং সে ওখানে জঙ্গলের ভেতরে পেট সেমেটারি আবিষ্কার করে। পেট সেমেটারি মানে বলতে পারো যে পোষা প্রাণীদের কবরস্থান আর কি। আর ওখানে যে পেট সেমেটারি ছিল, তার একটা সাইড পুরো গাছপালা, শুকনো ডালপালা দিয়ে দেয়াল বানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে তারপর এলিকরিকে দেয়াল টপকিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই একটা বৃদ্ধ এসে ওকে বাধা দেয়। আর এই বৃদ্ধটার নাম হচ্ছে জুড। তো যাই হোক, লোকটা এলিকে বলে জঙ্গলের ভেতরে একা ঘোরাফেরা করা মোটেও ভালো নয় এবং তারা একসাথে কথাবার্তা বলে এক পর্যায়ে এলি এবং জেডের মধ্যে দাদা নাতির মতো একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো এই বৃদ্ধ প্রতিবেশী কিন্তু এলির দিকে তাকিয়েছিল এবং তারও ধারণা ছিল মেয়েটা নতুন এসেছে, কোথায় যেতে হবে না যাবে, মানে বুঝতেই পারছো প্রত্যেক এলাকাতেই তো একটা সিক্রেট ব্যাপার থাকে বা একটা জায়গা থাকে যেখানে যাওয়া উচিত নয়। তো যাই হোক, এলিকে খুঁজতে খুঁজতে তার মা রিচেল এখানে চলে আসে আর সে জেডের সাথে পরিচয় হয় এবং এলিকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে যায়। আর সে রাতে এলি তার বাবা লুইসের কাছে জানতে চায়, আচ্ছা মানুষের তুলনায় পোষা প্রাণী এত তাড়াতাড়ি মৃত্যুবরণ করে কেন? লুইস যার উত্তরে বলে, দেখো একটা পোষা প্রাণী বড় হয় অনেক দ্রুত, এজন্য ওদের লাইফ স্প্যানটা অনেক ছোট, আর তাছাড়া প্রাণীর মেটাবলিজমও অনেক দ্রুত হয়, এজন্য মানুষের তুলনায় ওরা দ্রুত বাড়েও এবং দ্রুত মৃত্যুবরণ করে। আর এখানে উল্লেখ্য, লুইস কিন্তু পুরো অ্যাথেস্ট ছিল, না ক্রিশ্চিয়ান, না মুসলমান, না হিন্দু, মানে সে কোনো ধর্মে বিশ্বাস করতো না এবং সে বিশ্বাস করে মৃত্যুর পরে স্বর্গ বা নরক বলে কিছু হয় না, মৃত্যুতেই সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু রিচেলের মতে, মানে ওর বইয়ের মতে, মৃত্যুর পরে আরেকটা জীবন রয়েছে, মৃত্যুর পরে হয় মানুষ স্বর্গে যায় নয়তো নরকে যায় এবং সেখান থেকে সে তাদের প্রিয়জনকে দেখতে পায়। কিন্তু এর সাথে এটাও বলে যে মৃত্যু নিয়ে আমরা এলির সামনে বেশি আলোচনা না করি, কারণ এই ছোট্ট মেয়েটার মনে খারাপ প্রভাব পড়তে পারে। তো এই জন্য ওরা এই টপিকটা এখানেই বাদ দেয় আর রিচেল এলিকে গুড নাইট
বলে লুইসকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ওই রাতেই রিচেলের তার ছোটবেলার কথা মনে পড়ে এবং তার একটা ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক আসতে থাকে। তো কি ফ্ল্যাশব্যাক আসে এটা আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক, পরের দিন লুইস হসপিটালে গেলে কার অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টে একজন রোগী আসে হসপিটালে। আর ওই রোগীটার নাম ছিল হচ্ছে ভিক্টর। তোর চেহারা দেখে বুঝতে পারছো কি বিভৎস অবস্থা। তো লুইস অনেক চেষ্টা করে ভিক্টরকে বাঁচাতে, কিন্তু ভিক্টরের মাথায় এত বেশি আঘাত লেগেছে যে বাজেভাবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওর মৃত্যুবরণ করে। কিন্তু ভিক্টরকে বাঁচাতে না পেরে লুইসের অনেক মন খারাপ হয়ে যায়। তো ভিক্টরকে যখন মর্গে পাঠানো হবে তার আগেই ভিক্টর হঠাৎ করে জীবিত হয়ে যায় এবং উঠে লুইসকে উদ্দেশ্য করে বলে, দ্য ব্যারিয়ার ইজ নট মিন টু বি ব্রোকেন। মানে এই লাইন দ্বারা বুঝিয়েছে যে যে বাধাটা রয়েছে সেটা অবশ্যই তুমি অতিক্রম করবে না, ওটা অতিক্রম করলে বিপদ হতে পারে। তো ভয় পেয়ে যায়, মরা মানুষ জাগ্ন হলো কিভাবে। কিন্তু তখন একটা নার্স আসে এবং লুইসকে যখন ডাক দেয়, লুইস চমকে ওঠে এবং তাকে দেখে না ভিক্টর তো মৃতই পড়ে রয়েছে। তো লুইস তখন বুঝতে পারে না কি হলো। ওর কাছে মনে হয় যে তাহলে কি আমি এইমাত্র হ্যালুসিনেট করলাম। তবে তারপরে এই ঘটনার পরে লুইস কিছুটা চিন্তিত হয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই বৃদ্ধ লোকটি জাড, ওর সাথে লুইসের ফ্যামিলির অনেক ভালো সম্পর্ক হয়েছে, কারণ জাডের পরিবার বলতে কেউ নেই। মানে আমেরিকার মেন সমস্যাই এটা আর কি, টাকা পয়সা সবই আছে কিন্তু পরিবারটাই থাকে না। তো যাই হোক, তারা একসাথে ডিনার করছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে এবং দেখে মনে হচ্ছে যে জাডই ওদের পরিবারের একজন, মানে দাদা টাইপের। আর ওই রাতে লুইসের ঘুম ভেঙে যায় এবং সে ঘরের মধ্যে নতুন একটা দরজা দেখতে পায়, যে দরজাটা এই ঘরে কখনোই ছিল না। লুইস পুরো অবাক হয়ে যায় এবং দরজা খুলে বাইরে এসে দেখে সে পেট সেমেট্রিতে চলে এসেছে। তো এরপর লুইস করে কি পেট সেমেট্রির ওই দেয়ালটা যে রয়েছে, যেটা মনে করো ব্যারিয়ার দিয়ে আটকানো রয়েছে, সেটা পার হয়ে যখন ভেতরে যেতে চায় তখনই ভিক্টরের ভূতের শোকে বাধা দেয়। আর তখনই আচমকা লুইসের ঘুম ভেঙে যায়। আর তখন লুইস বুঝতে পারে এই সবকিছু স্বপ্ন ছিল। কিন্তু ও যখন বিছানা থেকে নামতে যায়, ও দেখো পা ভরা জঙ্গলের মাটি কাদা লেগে রয়েছে। আর তখন লুইসের মনে হয় আমি কি স্বপ্ন নয় বাস্তবে গিয়েছিলাম কাল রাতে ওখানে। তো যাই হোক, পরের দিন ছিল হচ্ছে হ্যালোইন। বাচ্চারা বিভিন্ন ধরনের কস্টিউম পরে হ্যালোইন পালন করছিল। আর জাট দূর থেকে লুইসকে ইশারায় ডাকে। তো জাট করে কি লুইসকে রাস্তার পাশে নিয়ে যায়। আর তখনই লুইস দেখে এলির বিড়ালটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো জাট তখন বলে ঠিক আছে, বিড়ালটাকে আমাদের কবর দিতে হবে। লুইস তখন উত্তরে জানায় যে এখন তো আমার বাচ্চা মেয়ে আনন্দ করছে, আমরা রাতে গোপনে গিয়ে বাচ্চাটাকে পেট সেমেট্রিতে কবর দিয়ে আসবো। তো এরপর ঘরে এসে লুইস যখন রিচেলকে মানে তার স্ত্রীকে অ্যাক্সিডেন্টের খবরটা জানায় বিড়ালের, এটা শুনে রিচেল তো চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানে তার মেয়ে যদি এই বিড়াল মারা গিয়েছে এটা জানতে পারে ও তো ডাইরেক্ট মারাত্মক শক খাবে। তো এর জন্য ওরা প্ল্যান করে বিড়ালটাকে গোপনে কবর দিয়ে আসবে এবং এলিকে বলবে তোমার চার্জ হয়তো পালিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। আর এই মৃত্যুর ব্যাপার নিয়ে রিচেল কেন তো সেন্সিটিভ এটা আমরা জানতে পারি একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যখন রিচেলের বয়স এলির মতো ছিল, মানে ওর মেয়ের মতো। আর ওর একটা বড় বোন ছিল যার নাম হচ্ছে জেলডা। আর ওই মেয়েটির স্পাইডার ইনজাইটিস নামের একটা ভয়ঙ্কর অসুখ ছিল, মানে হাত পা কুকরানো মুকরানো ছিল। তারপরে হচ্ছে কি তোমার ওর যে পেছনে মেরুদণ্ডের হাড়টা সেটা গঠন ভালো মতো ছিল না, যার জন্য তার সারা জীবন শুয়ে থাকতেই হতো, সে চলাফেরা করতে পারতো না এবং তাকে দেখতেও ভয়ঙ্কর লাগতো। আর যেহেতু রিচেলের বড় বোন ছিল জালডা, টুকটাক তার কাছে যেতে হতো খাবার টাবার নিয়ে বা কোনো কিছু নিয়ে, কিন্তু জালডাকে দেখে মূলত রিচেল অনেক ভয় পেত। তো রিচেল যে জালটাকে অবহেলা করতে এরকম কিছু না, জাস্ট ওর ছোট বাচ্চা ভয় পেত ওর বড় বোনকে দেখে। তো এর জন্য জালডা একদিন রেগে বলেছিল তুইও একদিন আমার মতো বিছানায় একা পড়ে মরে থাকবি। তো এই কথা শুনে রিচেলের ছোটবেলাতে মারাত্মক একটা ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, এক রাতে হয়েছে কি রিচেলের বাবা মা কেউ বাড়িতে ছিল না। তো বড় বোনকে তো খাবার দিতে হবে। তো ওর বোনের ঘরে খাবার পাঠানোর জন্য ছোট একটা লিফট ছিল। তো ও করে কি ওর বোনের কাছে খাবার পাঠানোর জন্য ছোট লিফটে যখন ওই খাবারটা দেয়, একটু পরে দেখা যায় ওই লিফট থেকে ওর বোন যখন হামাগুড়ি দিয়ে এসে খাবার নিতে যায়, তো ওর উচিত ছিল খাবারটা ওর বোনের বিছানায় নিয়ে যাওয়া। তোর বোন যখন খাবার নিতে আসে তখন ওই লিফটে ফেসে যায় এবং লিফটটা ভেঙে ছিঁড়ে নিচে পড়ে যায় এবং ওর বোনের শরীর ভেঙে চুরে ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয় ওর চোখের সামনে। তবে এই দৃশ্যটা আজ পর্যন্ত মনে রয়েছে, বিশেষ করে সেই দৃশ্যটা যখন ওর বোন মারা যাওয়ার আগে ওকে সাহায্যের জন্য বারবার ডাক দিতে থাকে যে আমাকে এখান থেকে বের কর, মানুষজন ডাক দিয়ে আন, কোন একটা কিছু কর। মানে ওর বোন কিন্তু ইনস্ট্যান্টলি মরেনি, রাত ভর ডাক পেরেছে, কিন্তু রিচেল ভয়ে ওর বোনের কাছে যেতেই পারেনি, বাঁচানোর চেষ্টাও করেনি, কাউকে ডেকেও আনেনি। আর পরের দিন সকালে সে ওর বাবা মা দেখতে পায় যে জালটা মারা গিয়েছে এবং জালটার মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু এখন রিচেল বড় হয়েছে, সে ওই ঘটনার জন্য নিজেকে কখনোই ক্ষমা করতে পারেনি, এমনকি তার বোনের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী মনে করে। তো এর জন্য রিচেল সবসময় মৃত্যু নিয়ে কথা বলতে অনেক অস্বস্তি বোধ করতো। তো যাই হোক, এরপর রাত গভীর হলে জাড আর লুইস বিড়ালটাকে কবর দিতে যায় ওই পেট সেমেট্রিতে। তো লুইস বিড়ালটার জন্য কবর খোঁড়া আরম্ভ করলে হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটা অশরীরের ডাক শুনতে পায় জাড, মানে কোন একটা অশরীরে বলে যে ওকে কি ফেরত চাও। আর এই কথাটা শুধুমাত্র জাদই শুনতে পেয়েছে। তো লুইসকে তখন জাড প্রশ্ন করে, আচ্ছা তোমার মেয়ে এই বিড়ালটাকে কতখানি ভালোবাসতো? লুইস উত্তরে বলে যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসতো আমার মেয়ে। এটা শুনে জাড বলে তুমি কি চাও তোমার এই বিড়াল আবার ফিরে আসুক? লুইস তো অবাক হয়ে যায়, বলে হ্যাঁ অবশ্যই চাই। আর তখন জাড বলে চলো আমার সাথে। তো ফাইনালি রয় পেট সামাট্রির দেয়াল টপকে জঙ্গলের ভেতরে চলে আসে এবং অনেক পথ অতিক্রম করার পরে এমন একটা জায়গায় আসে যেটা উঁচু স্থান এবং এই জায়গাটাকে দেখে মনে হয় পূর্বের আমলে এখানে এক রিচুয়াল হতো। আর নর্মালি এই এলাকার মানুষ কিন্তু এখানে কখনোই আসে না এবং এই এলাকার এইখানের রহস্য পূর্বের মানুষ ছাড়া আর কেউ যায় না, মানে সবাই জানেও না এই রহস্য সম্পর্কে। যার যেহেতু বুড়ো মানুষ সেজন্য জানে আর
কি, নতুন মানুষেরা জানেও না। তো এখানে এসে লুইস প্রশ্ন করে এটা কি জায়গা, আপনি কি করতে চাচ্ছেন? তখন জাড বলে তুমি কি কিছু ফিল করতে পারছো? লুইস বলে হ্যাঁ, আমি এখানে এসে একটু অস্বাভাবিক ফিল করছি। তবে জাড বলে তুমি টেনশন করো না, বিড়ালটাকে আমরা এখানে কবর দিয়ে চলে যাই। তো যেই কথা সেই কাজ, ওরা বিড়ালটাকে এখানে কবর দিয়ে চলে যায়। আর সকাল হলে লুইস রিচেল আর এলির কাছে গিয়ে বলে কাল রাতে তোমার চার্জ পালিয়ে গিয়েছে, ও আর হয়তো ফেরত আসবে না। তখন এলির উত্তরে বলে চার্জ পালিয়ে গেছে মানে? চার্জ তো কাল রাতেই ফিরে এসেছে, ও তো এখন ক্লোজেটের ভেতর ঘুমাচ্ছে। তো লুইস এরপর যখন আলমারি বা ক্লোজেটের দরজা খুলে ও দেখতে পায় সত্যি বিড়ালটা ফিরে এসেছে। লুইস তো তৎক্ষণাৎ ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এখানে তো অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। এই লুইস কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, ভূতে বিশ্বাস করবে কি? তো তৎক্ষণাৎ চলে যায় জাডের কাছে এবং জানতে চায় এটা কিভাবে হলো, আর ওই জায়গাটা সম্পর্কেও জানতে চায়। আর জাডি এটা সম্পর্কে কিভাবে জানে? তো জাড বেশি কিছু বলে না, খালি উত্তরে এতটুকু বলে পৃথিবীতে এমন কিছু জিনিস রয়েছে যা তোমার ডাক্তারি বিদ্যা দিয়ে, বিজ্ঞান দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। তুমি জাস্ট এতটুকুই জেনে রাখো আর কাউকে ব্যাপারে কিছু বলো না। তুমি আমার অনেক ঘনিষ্ঠ, যার জন্য তোমাকে আমি এই হেল্পটা করেছি। আর এদিকে আমরা দেখতে পাই যে চার্লস মানে ওই বিড়ালটা ফিরে আসার পরে তার আচরণে অনেক পার্থক্য দেখা দিয়েছে। সেই শান্তশিষ্ট বিড়ালটা এখন ভায়োলেন্ট হয়ে উঠেছে এবং এলি যখন বিড়ালটাকে পরিষ্কার করতে চায়, বিড়ালটি এলির হাতে আঁচড় লাগিয়ে দেয়। আর বিড়ালটা ফিরে আসার পর থেকেই লুইসের পরিবারের সাথে যত সব ভয়ঙ্কর ঘটনা ঘটা শুরু করে। যেমন এক রাতে লুইস বেসমেন্টের ভেতর থেকে একটা দরজা খুলে পায়। তো লুইস যখন দরজা খুলে ও দেখতে পায় জঙ্গলের ভেতরে চলে এসেছে এবং জঙ্গলের ভেতর থেকে ভেক্টরের আত্মাকে সে দেখতে পায়। তো ভেক্টর লুইসকে বলে তুমি অনেক বড় একটা খারাপ কাজ করে ফেলেছো, আর এর প্রভাব তোমার পরিবারের উপর পড়বে। তোমার পরিবারের উপর বড় ধরনের একটা অশুভ শক্তির নজর পড়েছে, বেঁচে থেকো। আর অন্যদিকে রিচেলের ছোটবেলা ফ্ল্যাশব্যাক আসতে থাকে, মানে এক একজনের এক এক সমস্যা। মানে রিচেল তার বোনকে দেখতে থাকে। তো লুইস তো পুরো ভরকে যায় এবং লুইস গিয়ে জারের কাছে জানতে চায় যে ঘটনাটা কি ঘটলো, বিড়ালটা কিভাবে ফিরে আসলো। তো জার তখন লুইসকে বলে দেখো, আমরা যে জায়গাটাকে বিড়ালকে কবর দিয়েছিলাম সেই জায়গাটাতে এখানকার যে রেড ইন্ডিয়ান ছিল আদিবাসী, তারা অনেক আগে এখানে উইন্ডিগো নামের একটা শয়তানের পূজা করত এবং ওটা এমন একটা শয়তান ছিল, ওর ওখানে যদি কোনো কিছু দাফন করা হয় সেই জিনিসটা আবার উইন্ডিগো শয়তানের জন্য আবার ফিরে আসতে পারে পৃথিবীতে। তবে এটা যে রেগুলার হবে, সব সময় হবে, এটার কোনো গ্যারান্টি নেই। উইন্ডিগো শয়তানি মূলত সিলেক্ট করে কাকে ফেরত পাঠাবে কাকে ফেরত পাঠাবে না। আর এরপর আমরা জানতে পারি জারের একটা কুকুর ছিল, জার নিজেও তার কুকুরটাকে ওখানে কবর দিয়েছিল এবং তারপর সেই কুকুরটাও ফিরে এসেছিল, কিন্তু সেটা মারাত্মক ভায়োলেন্ট হয়ে গিয়েছিল এবং একদিন জারের কুকুরই জারের উপর হামলা করে ফেলে। আর এই কারণে ওই কুকুরটাকে দ্বিতীয়বারের মতো মেরে ফেলতে হয়। তবে এখানে উল্লেখ্য, আমার কুকুরটা আগে থেকে অনেক হিংস্র ছিল, এজন্য আমি ভেবেছিলাম যে ওই কুকুরটা জীবিত হওয়ার পরে নর্মালি আগের মতো হিংস্র রয়েছে, কিন্তু এখন তোমাদের যেহেতু স্বাভাবিক বিড়ালটা ফিরে এসে হিংস্র হয়েছে, তার মানে হচ্ছে ওই জায়গা থেকে যে ফেরত আসে সেই হিংস্র হয়। তো এই জন্য আমার মনে হয় ওই বিড়ালটাকে তোমাদের মেরে ফেলা উচিত। আর যার এখানে লুইসকে আরেকটা কথা বলে সামটাইম ডেথ ইজ বেটার, যে কখনো কখনো মৃত্যুই শ্রেষ্ঠ। তো যাই হোক, বাড়ি এসে লুইস করে কি বিড়ালটাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ পর্যন্ত বিড়ালটার চোখের দিকে তাকিয়ে লুইসের মায়া হয়ে যায়। সেই বিড়ালটাকে না মেরে শহর থেকে অনেক দূরে জঙ্গলের পাশে ছেড়ে দিয়ে আসে। আর পরদিন ছিল এলির জন্মদিন। তো সবাই মিলে এলির বার্থডে পার্টি এনজয় করছিল। বাচ্চারা কানামাছি খেলার সময় এলি করে কি দৌড়ে রাস্তার পাশে এসে দাঁড়ায়। আর এলি তখন দেখে ওর বিড়ালটা রাস্তায় হেঁটে ওর দিকে আসছে, রাস্তার মাঝখান দিয়ে। তো এলি বিড়ালটাকে দেখে খুশি হয়ে দৌড়ে তার কাছে চলে যায়, কিন্তু এলির পেছন পেছন তার ছোট ভাই জনও রাস্তার পাশে চলে আসে। আর তখন অন্য পাশ দিয়ে একটা ট্রাক আসছিল ফুল স্পিডে। তো লুইস কোনোভাবে গিয়ে জনকে বাঁচিয়ে নেয়, কিন্তু ট্রাকের ড্রাইভার খুব জোরে ব্রেক করতে পারলেও ট্রাকের ট্যাঙ্কার ছিটকে গিয়ে এলির মাথায় আঘাত লাগে এবং এলি সেখানেই মারা যায়। মুহূর্তে উৎসবের মধ্যে শোক নেমে আসে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই এলির ফিউনারালের দৃশ্য এবং এই ঘটনার পরে রিচেল কিন্তু মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। আর এরপর সে কিছুদিনের জন্য জনকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। আর ওই রাতে লুইস করে কি জারের সাথে ড্রিঙ্কস করতে বসে। তো জার তখন বলে এই দোষটা আমারই, আমার উচিত হয়নি তোমাকে সেখানে নিয়ে যাওয়া, ওই জায়গাটা অভিশপ্ত আমি আগে থেকেই জানতাম, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। ওখান থেকে যদি কেউ ফিরে আসে আসলে আগের মতো কেউ থাকে না। কিন্তু জার কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। আর আমরা দেখতে পাই লুইস অ্যাকচুয়ালি জারের ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তো আমরা তো এখন মনে করি যে লুইস হয়তো জারকে মেরে ফেলবে, যে শালা তোর জন্য এত কিছু হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি না। লুইস তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং সে যাচ্ছে কবরস্থানে, মানুষের কবরস্থানে, এবং কবর খুঁড়ে সে এলির দেহটা প্রথমে বের করে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো লুইস এবার কি করতে যাচ্ছে। তো এরপর এলির দেহকে কোলে নিয়ে জঙ্গলের ভেতরে যায়, কিন্তু তখন ভিক্টরের আত্মা সে লুইসকে বলে তুমি কিন্তু অনেক বড় ভুল করছো। ভিক্টর বারবার লুইসকে সেখানে যেতে মানা করে, কিন্তু লুইস কোনো কথা শোনে না। সে এলিকে ওই অভিশপ্ত স্থানে কবর দিয়ে আসে এবং ওই শয়তানের কাছে এলিকে ভিক্ষা চায়। আর বাড়ি এসে লুইস দেখে তার আদরে মেয়ে এলি আবার ফিরে এসেছে। তবে এবার এলির আচরণে অনেক পরিবর্তন দেখা দিয়েছে। তো এলি তখন জানতে চায় আমি কোথায়। তো লুইস তার মেয়েকে জড়িয়ে ধরে তুমি বাড়ি ফিরে এসেছো। আর তারপর লুইস করে কি এলির গায়ের মাটি পরিষ্কার করে ভালো জামা কাপড় পরে ঘুম পাড়িয়ে দেয়। আর সকালে লুইসের ঘুম ভাঙে মিউজিকের শব্দে। আর ওর নিচে নেমে দেখে এলি মাটি লাগা ময়লা জামাটা পরে রয়েছে, মানে যেটা দিয়ে এলিকে কবর দেওয়া হয়েছিল, এবং এলি ড্যান্স করছিল এবং আশেপাশের সব জিনিস ভেঙে ফেলছিল। আর ঠিক ওই মুহূর্তে লুইসের ফোনে রিচেলের মানে ওর স্ত্রীর কল আসে। আর এলি তখন ওর বাবাকে বলে তুমি এখন মাকে কি বলবে আমার ব্যাপারে বাবা। তো এই কথা শুনে লুইস কলটা কেটে দেয়। তো রাতভর রিচেল লুইসকে ফোনে ট্রাই করে, কিন্তু লুইস ফোন ওঠায় না। এই কারণে লুইস অনেক চিন্তিত হয়ে
পড়ে এবং সে তখনই বাড়িতে ফিরে আসার জন্য রওনা দেয়। আর এদিকে জার যায় লুইসের খবর নিতে, কিন্তু লুইস দরজায় খোলে না, সে আনকমফোর্টেবল হয়ে পড়ে। কিন্তু জার যখন ফিরে আসতে লাগে তখন সে এলিকে জানালায় দেখে এবং জার ভয় পেয়ে যায় যে লুইস করেছে কি ওর মেয়েকে ফেরত নিয়ে এসেছে। আর সে দরজা জানলা বন্ধ করে দিয়ে পিস্তল নিয়ে অপেক্ষা করতে থাকে যে এলি তো আমাকেও মেরে ফেলতে পারে যে কোনো সময় এসে, কারণ ওই জায়গাটার সাথে ওরও একটা পুরনো শত্রুতা রয়েছে। আর তখনই আমরা দেখি এলির বিড়াল এসে জাটকে ডিস্ট্র্যাক্ট করে, আর তখন এলি এসে জাটকে পায়ে চাকু দিয়ে আঘাত করে। তো জাট তখন ফ্লোরে শুয়ে ব্যথায় চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে। আর তখনই আমরা দেখি এলি জাটের ওয়াইফের রূপ নিয়ে কথা বলে আর জাটকে বলে তোর জন্য আমি আর এলি রাতা এখনো নরকে পড়ছি, আমি নরকে তোকেও সাথে নিয়ে যাব। আর এটা বলেই এলি জাডের উপর হামলা চালায়। আর এখানে আমরা বুঝতে পারি জাডের স্ত্রীরও নর্মাল মৃত্যু যখন হয়েছিল, জাডও তার স্ত্রীকে ফেরত আনার জন্য ওই অভিশপ্ত স্থানে কবর দিয়েছিল এবং এরপর সে যখন আবার ফিরে এসেছিল সে এরকম ভায়োলেন্ট হয়ে উঠলে তখন নিজের হাতে জাড তার স্ত্রীকে আবার মেরেছিল। আর যারা পরবর্তীতে আবার ফিরে আসে তারা কিন্তু সে আসল মানুষটা আসে না, আসে হচ্ছে ওই শয়তানটার আত্মা, আর আসল আত্মারা থাকে হচ্ছে নরকে। তো বুঝতেই পারছো ব্যাপারটা কি হচ্ছে। তো যাই হোক, সন্ধ্যা যখন রিচেল আর জন ফিরে আসে তারা লুইসকে দেখে কিছুটা ঘাবড়ে যায়। আর তারপর যখন সামনে এলি আসে, এলিকে দেখে জন তো অনেক খুশি হয় এবং বলে আপু তুমি কেমন আছো, কিন্তু রিচেল এলিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। আর সে ভীত গলায় লুইসের কাছে জানতে চায় এটা কি হচ্ছে, এটা কি দেখছি আমি। লুইস তখন বলে আমি এলিকে বিদায় দিতে প্রস্তুত ছিলাম না। আর তখন রিচেল এলিকে কিছু না বলেই জনকে নিয়ে উপরে চলে যায়। লুইসও তার পেছনে পেছনে যায় সবকিছু এক্সপ্লেন করতে। লুইস সবকিছু বুঝিয়ে বলে পুরো ঘটনা। আর সব শুনে রিচেল বলে এটা আমাদের এলি না, তুমি এত বড় ভুল করো না, এটা আমাদের এলি না। আর দরজার ওপাশ থেকে কিন্তু এলি সবকিছু শোনে এবং রিচেলের কথা শুনে অনেক কষ্ট পেয়ে এবং দৌড়ে ঘরের বাইরে চলে আসে। লুইসও পেছন পেছন দৌড়ে আসে আর লুইস ভাবে এলি হয়তো জাডের বাড়িতে গিয়েছে, কিন্তু এদিকে আমরা ঘরের মধ্যে দেখি যে রিচেলের হাত পা তার বোন জালটার মতো হয়ে যাচ্ছে এবং ওদের ঘরে যে ড্যাম ওয়েটারটা রয়েছে সেটা ভেতর থেকে জালটা বেরিয়ে আসছে। তো রিচেল তো এখন মারাত্মক ভয় পেয়ে যায়, কিন্তু তখন ওর ঘুম ভেঙে যায়, বুঝতে পারে দুঃস্বপ্ন দেখছিল। কিন্তু তখনই হঠাৎ করে এলি বিছানার নিচ থেকে বেরিয়ে আসে এবং রিচেলের উপর চাকু দিয়ে আক্রমণ করে। কিন্তু রিচেল কোনোভাবে নিজেকে বাঁচিয়ে জনকে সাথে নিয়ে একটা ঘরে ঢুকে কোনো রকমের প্রাণ বাঁচায় দরজা বন্ধ করে। আর ওদিকে লুইস যখন জাডের ঘরে যাও দেখে ফ্লোরে জাডের রক্তাক্ত মৃতদেহটা পড়ে আছে। আর লুইস তখন বুঝতে পারে এই কাণ্ড কে ঘটাতে পারে। ও বুঝতে পারে এটা এলি ঘটিয়েছে এবং আমার পরিবার বিপদে রয়েছে, কারণ এলির সামনে এখন ওর পরিবার বলতে কেউ নেই। আর ওইদিকে আমরা দেখি রিচেল পালানোর জন্য ঘরের জানালার কাঁচ ভেঙে ফেলে আর তখনই তার সামনে লুইস চলে আসে। আর রিচেল তখন জানালা দিয়ে জনকে লুইসের কাছে দেয়। আর তারপরও যখন জানালা দিয়ে লাফ দিতে যাবে তখনই এলি দরজা ভেঙে এসে রিচেলের পিঠে চাকু ঢুকে স্ট্যাব করে দেয়। আর ওদিকে লুইস জনকে গাড়িতে বসে গাড়িটা লক করে দিয়ে বলে আমি আসার আগ পর্যন্ত কিন্তু গাড়িটা আনলক করবে না, যদি এলি আসে তবুও না, তোমার মা আসলে তাও না, আমি যখন আসবো শুধুমাত্র দরজা খুলবে। আর ওইদিকে আমরা দেখি আহত রিচেলের পাশে এলি বসে এবং বলে তুই সবসময় আমার মৃত্যু কামনা করতি, হ্যাঁ মানে এখানে জালদার কথা বলছো ওর বোন। এটার উত্তরে রিচেল বলে আমি তখন ছোট ছিলাম, তোমাকে দেখে আমি ভয় পেতাম, এই জন্য তোমার মৃত্যু কামনা করতাম। আর এরপর এলি তার দেহে ফেরত আসে, আই মিন জালদা না, বলে তোমার কি মনে আছে যে মৃত্যুর পর আর কিছুই নেই? আমার বাবা কিন্তু ভুল বলেছিল, মৃত্যুর পর আর একটা জায়গা রয়েছে আর আমি তোমাকে এখন পাঠাবো সেখানে, মা। আর রিচেল তখন বলে আমাকে তুমি মা ডেকো না, তুমি আমার মেয়ে নাও, আমার মেয়ে মারা গিয়েছে। তো এটা শুনে এলি আরো রেগে যায় এবং রিচেলের পেটে অনেক জোরে একটা স্ট্যাব করে। আর এদিকে লুইস যখন উপরে আসে সে দেখতে পায় রিচেল তার শেষ নিঃশ্বাস প্রায় ত্যাগ করছে। আর তখন রিচেল লুইসের উদ্দেশ্যে বলে খোদার কসম তুমি আর যাই করো ওই অভিশপ্ত স্থানে কিন্তু আমাকে কবর দিও না, আমি শয়তান হয়ে ফিরে আসতে চাই না। আর তখন এলি করে কি পেছন থেকে এসে লুইসের মাথায় আঘাত করে এবং ওকে অজ্ঞান করে ফেলে। আর তারপর সিন কাট হয়, আমরা দেখতে পাই এলি তার মায়ের ডেড বডি টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে লুইসের যখন জ্ঞান ফিরে ও দেখে ফ্লোরে রক্তের দাগ এবং ওর স্ত্রীর দেহটা কেউ টেনে নিয়ে গিয়েছে। আর ওর বুঝতে দেরি হয় না যে কোথায় নিয়ে গিয়েছে। তো যাই হোক, ও যখন গাড়ির কাছে যাও দেখতে পায় যে জন গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে এবং লুইস এখন জানে তার কি করতে হবে, দৌড়ে জঙ্গলে চলে যায় এবং পেট সেমেট্রির কাছে গিয়ে রিচেলের নাম ধরে চিৎকার করতে শুরু করে। আর তখনই এলি গাছের আড়াল থেকে বেরিয়ে আসে এবং বলে বাবা তুমি আসতে একটু দেরি করে ফেলেছো। আর লুইস তখন বলে মা তুই এমনটা কেন করলি? তখন এলি বলে এই খেলাটা তো তুমি শুরু করেছিলে, তুমি আমাকে এবং চার্লসকে এখানে দাফন করে এসেছিলে। আর এটা বলে এলি লুইসের উপর চাকুনে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লুইস এলিকে ওভার পাওয়ার করে এলিকে ফাইনালি যখন মেরে ফেলবে তখনই পেছন থেকে রিচেল চলে আসে এবং লুইসকে স্ট্যাব করে মেরে ফেলে। তার মানে রিচেলকেও ওখানে কবর দেওয়া হয়েছিল, রিচেলেও মনে করো যে আবার নতুন ভাবে ফিরে এসেছে। তো যাই হোক, লুইসও ফাইনালি মারা গেল এবং লুইসের ডেড বডিটা ওরা টেনে নিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। এরপর এদিকে জনের যখন সকলে ঘুম ভাঙেও দেখতে পায় যে ওর পুরো পরিবার ফিরে এসেছে, সাথে বিড়ালটাও ফিরে এসেছে। তো জন যখন ওর বাবা মাকে একসাথে দেখে গাড়িটা আনলক করে দেয় আর এরই সাথে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তোমরা কি বুঝতে পেরেছো কি হয়েছে ঘটনা? জনের পুরো পরিবার মারা গিয়েছে। তো তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে যে জনের সাথে কি হবে, আর সেটার উত্তর পাবে হচ্ছে তোমরা এটার যে পার্ট 2 রয়েছে সেই সিনেমাতে। এবং এটার পার্ট 2 সিনেমা মুক্তি পেয়েছে হচ্ছে এই বছর। আমি একটু চেক করে দেখি যে অ্যাকচুয়ালি মুক্তি পেয়েছে কিনা, এই বছর আসার কথা, আমি একটু চেক করছি। আমি খুবই দুঃখিত, এটা 2024 সাল আমার খেয়ালই নাই, মনে করছে 2023 সালে রয়েছে। অ্যাকচুয়ালি 2023 সালে এটা রিলিজ পেয়ে গিয়েছে, তার মানে এটার পার্ট 2 তুমি দেখতে চলেছো। তবে পার্ট 2 কাহিনী
কাহিনী কি এই সিনেমার কাহিনীর সাথে লিঙ্কড করা থাকবে কি না থাকবে এটা আমি তোমাকে নিশ্চিত করতে পারছি না, তবে লিঙ্কড করা থাকলে ভালো হয় আর কি। তবে যাই হোক না কেন, যেহেতু ফার্স্ট সিনেমাটা আমাদের সবার ভালো লেগেছে, সেকেন্ড সিনেমাটা আমরা অবশ্যই ফিগার আউট করবো। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের যে কলিগ অয়ন্তিকার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা একটু গিয়ে ঘুরে এসো এবং ওকে সাপোর্ট করো। তো আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, বাই।